টি পরিবর্তন করে শুধু ভার্বটি পরিবর্তন করে কিভাবে আমরা এই বাক্যকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারি, আমরা সেই জায়গাটা একটু শিখব। সেই জায়গাটা খুব ভালোভাবে একটু দেখবেন। একটা বাক্যের ভার্বের পরিবর্তন করে কিভাবে আমরা বাক্যটাকে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার করব। সবাই কি আমার কথা স্পষ্টভাবে শুনতে পারছেন? থ্যাংক ইউ। দেখেন এই যে জায়গাটা, এখানে আমাদের খুব একটু স্পষ্টভাবে দেখতে হবে যে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমি কি কি পড়িয়েছিলাম, এটা আপনাদের কি এক বাক্যে আমাকে বলতে পারবেন যে স্যার আপনি এই এই বিষয়গুলো কার কি মনে আছে? একটু ফিডব্যাক দেন তো, যে আমি কোন কোন বিষয়ে কথা বলেছিলাম, কি কি শিখিয়েছিলাম। পার্টস অফ স্পিচের সংজ্ঞা, পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রোনাউনের ব্যবহার, প্রেপোজিশনের ব্যবহার, বা যেটাকে আমরা প্রিপোজিশন ডিকশনারি বলে থাকি, এই সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? নূপুর ভট্টাচার্য, আপনি একটু বলেন তো যে গত ক্লাসে আমি যা যা শিখিয়েছিলাম তার জিস্ট অংশটুকু কি ছিল। এখানে আমাদেরকে একটু জিস্ট বুঝতে হবে। এক বাক্যে একটু বলেন ফলাফলটা কি ছিল, আপনি কি পেলেন? শারমিন আক্তার, আপনি বলেন। আনমিউট ইউর জি স্যার। মাইক্রোফোন। হ্যাঁ বলেন, কি কি শিখেছিলেন গত ক্লাসে, আমি কি কি বলেছিলাম? ধন্যবাদ। এটাকে আমি ওটা জানতে চাই না, আমি জানতে চেয়েছি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের নামটা কি একটু কাইন্ডলি বলতে পারবেন, কি কি ছিল? প্রেপোজিশন, হ্যাঁ ঠিক বলেছেন। প্রেপোজিশন, হ্যাঁ এই প্রেপোজিশনটাও কিন্তু আমরা একটু দেখেছিলাম। দেখেন সেই ধারাবাহিকতায় আমরা দেখব কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ এখানে একটা বাক্য যখন আমরা তৈরি করব, সেই বাক্যটা আমরা কিভাবে তৈরি করতে পারি, বাক্যটা কিভাবে আমরা রূপান্তর করতে পারি, আমরা সেই জায়গাটা একটু দেখবো যে বাক্যের রূপান্তর কিভাবে হয়। এই রূপান্তরের জায়গাটা দেখবো। যেমন এখানে লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আইট রাইস। তারপর দেখলাম এখানে আরেকটি বাক্য লিখলাম আই এ টি ই, এ টি ই, দেখেন আই এট রাইস, আর আই টি ই। আরেকটা লিখলাম, কি লিখবো বলেন তো? আরেকটা লিখবো হচ্ছে আই উইল ইট রাইস, আই উইল, আই এল এল, আই উইল ই এ টি, আই উইল ইট রাইস, আর আই সি ইট। আমি তিনটা বাক্য লিখেছি, আই ইট রাইস, আই এট রাইস, আর একটি লিখেছি আই উইল ইট রাইস। এইখানে আমি শুধুমাত্র ভার পরিবর্তন করেছি, একটা লিখেছি আই ইট রাইস, আরেকটি লিখেছি আই এট রাইস, আরেকটি লিখেছি আই উইল ইট রাইস। তো দেখেন আমি যখন এই জায়গাটা একটু একটু লিখবো, এখানে যদি আমি এইভাবে লিখি, যেমন আই, তারপর লিখলাম এ টি ই, আই এট রাইস, আর আই সি ই। এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি এট। এই এট কথাটা কোথা থেকে আসলো, এটা আমি কিভাবে নিয়ে আসলাম, এটা গ্রামারের কোন টেন্স, এটা কিভাবে করছি? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখানে ইট যে ভার্ব রয়েছে, এই ভার্বকে আমরা এট করেছি, ইট ভার্বকে আমরা এট করেছি, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম পাস্ট ফর্ম নিয়ে আসলাম। তো এইখানে দেখেন এই যে ভার্ব গুলো আছে গো, এই একটি ভার্ব আছে টু, ডু ভার্বটাকে আমরা ডিড করেছি। এটা হচ্ছে ভি 1 থেকে ভি 2 এবং ভি 2 থেকে ভি 3। ডু, ডিড, ডান। অর্থাৎ ডু মানে করা, ডিড মানে করেছিলাম, আর ডান মানে করেছি। যদি বলা আমি একটি কাজ করেছি, তখন আপনি যদি এই ডান শব্দটি, ডু থেকে এর ভি 3 ডান করা যায়, ডু ডিড ডান, এটা যদি না জানা থাকে, এটা না জানা থাকে, বাক্যটা আমরা তৈরি করতে পারি। তো বাক্যটাকে তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? এই ভার্বের পরিবর্তন, এই কনজুগেশন অফ ভার্ব, যার যত বেশি মুখস্থ থাকবে ইংরেজি ভাষাটা তার কাছে তত বেশি সহজ হয়ে যাবে। যদি বলা হয় দেখেন এই যে রিটেন, এটা একটু দেখেন এই জায়গাটা, রিটেন মানে কি লেখা হইয়া আছে। তো যদি বলা হয় সে একটি চিঠি লিখেছে, আপনি সে ইংরেজি জানেন, চিঠি ইংরেজি জানেন, লেখা ইংরেজি আপনি জানেন, কিন্তু আমি বললাম যে লিখেছে বা লিখিয়াছে, সে একটি চিঠি লিখিয়াছে। এই রাইট থেকে এসেছে রোড, এবং এর ভি 3 হচ্ছে রিটেন। আপনি যদি রিটেন না জানেন,
এই রিটেন কথাটার অর্থ কি বা রিটেন কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে এটার উৎপত্তি হলো, এটা যদি আপনি না জানেন, তাহলে ওই বাক্যটা কি কখনো তৈরি করা সম্ভব হবে? যে সে একটি চিঠি লিখিয়াছে, একটু বলেন তো, এই বাক্যটা কি লেখা সম্ভব হবে? হি হ্যাজ রিটেন আ লেটার। এটা আমি কিভাবে করব? হি এর পরে হ্যাজ বসিয়েছি, কেন বসিয়েছি? আজকে আমরা টেন্সে চলে যাচ্ছি এখন। তো টেন্সের কথা এখানে, সে একটি চিঠি লিখিয়াছে। এখানে টেন্স আইডেন্টিফাই করতে গেলে, টেন্স খুঁজে বের করতে গেলে সবসময় বাংলা বাক্যের ভার্বের দিকে খেয়াল করতে হবে, ভার্বের দিকে নজর দিতে হবে। কেন? কারণ ভার্ব দেখে আমরা টেন্স শিখতে পারি। আমি একটা কথা বারবার প্রত্যেক ক্লাসে বলি, টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই টেন্স। এই টেন্সের পরিবর্তন মানেই ভার্বের পরিবর্তন, আর ভার্বের পরিবর্তন মানেই টেন্সের পরিবর্তন। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এখানে টেন্স দেখেন, টেন্সটা বারবার আমি বলছি। এখানে আমি যদি বলি, আপনারা, নুপুর ভট্টাচার্য আপনি বলেন তো, আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, এটা কোন টেন্স? এটা ফিউচার কোন টেন্স? হ্যাঁ, ফিউচার চার প্রকার: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মিজানুর রহমান সাহেব আপনি বলেন তো, আমি ভাত খেতে থাকবো, এটা কোন প্রকারের টেন্স? ফিউচার কন্টিনিউয়াস, না ফিউচার ইনডেফিনিট, না ফিউচার পারফেক্ট? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখেন, টেন্স সম্পর্কে আপনার জ্ঞান হয়েছে, টেন্স সম্পর্কে আপনি অনেক বুঝেছেন। আমি ভাত খেতে থাকবো তার মানে কি অতীত, সরি, ভবিষ্যৎকালে একটা চলমান ভাব বোঝাচ্ছে। আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি কাজটি করতে থাকবো। কিন্তু আমি ভাত খেতে থাকবো, এটার ফিউচার ইনডেফিনিট কি হবে? আমি ভাত খাবো, আমি ভাত খাবো। এখন রাত 10টা 10 বাজে, আমি যদি বলি রাত 11টার সময় আমি ভাত খাবো, অর্থাৎ ভবিষ্যতে কাজটি করব। বেবি ব। তো দেখেন, আমি ভাত খাবো, তখন আপনি কিভাবে সাজাবেন? তখন বাক্যটা আপনি কিভাবে সাজাবেন? তখন আপনাকে লিখতে হবে আই, এখানে লিখলাম আই উইল, WILL, আই উইল, EAT, আই উইল ইট রাইস, RICE। একটু ভালো করে খেয়াল করেন। তো এখানে আমি কি লিখলাম? আই উইল ইট রাইস। অর্থাৎ এখানে দেখেন, আই এর পরে সাবজেক্টের পরে উইল নামক একটি অক্সিলারি ভার্ব এনেছি। অর্থাৎ আই উইল, তারপরে ভার্বের বেস ফর্ম বসিয়েছি ইট। তো এখানে যদি বলি আমি ভাত খাই, তখন কি হবে? আই ইট রাইস। তখন কি হবে? আই ইট রাইস। কিন্তু যদি বলি আমি ভাত খাবো, তখন ওই আই ইট বলা যাবে না, ওই আই এর পরে একটি অক্সিলারি ভার্ব উইল আনতে হবে। কেন উইল আনবো? আমার ফিউচারের চিহ্ন হচ্ছে ওইটা, ফিউচারের চিহ্ন ওইটা। নারী এবং পুরুষ কিছু লক্ষণ দেখে বোঝা যায় না? মেয়েদের মাথার চুল লম্বা থাকে, তারা শাড়ি বা থ্রি পিস পরে, একটা সিম্বল থাকে। প্রত্যেকটা টেন্সের একটা সিম্বল বা প্রতীক বা চিহ্ন আছে। এই চিহ্নটাকে আমাদেরকে ভালোভাবে খুঁজে বের করতে হবে, এই চিহ্নটাকে আমাদেরকে খুব ভালোভাবে খুঁজে বের করতে হবে। এই জায়গাটা একটু দেখেন, স্পেন্ড মানে ব্যয় করা, স্পেন্ট স্পেন্ট, এই দেখেন, আমরা এই কনজুগেশন ভার্ব এটা মুখস্থ করব। এটা আপনাদের আগামী দিনের বাড়ি হোম টাস্ক থাকবে, এখান থেকে যতগুলা পারেন আপনি মুখস্থ করে ফেলবেন। এখানে স্টেল মানে চুরি করা, স্টোল, স্টোলেন। যদি বলা হয় সে আমার কলমটি চুরি করেছিল, এখানে আপনি সে জানেন ইংরেজি, চুরি করা জানেন, কলম জানেন, কিন্তু চুরি করেছিল, এই ভার্বের পরিবর্তন। স্টেল মানে চুরি করা, আর চুরি করেছিল, V2 হচ্ছে স্টোল। হি স্টোল মাই পেন, সে আমার কলমটি চুরি করেছিল। এই যে ভার্ব বা ক্রিয়ার পরিবর্তন ঘটানো, এইটা যত বেশি দ্রুত বুঝবেন, যত সহজে বুঝবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তত বেশি সহজ মনে হবে। সে বাড়ি যায়, সে বাড়ি গিয়েছিল, সে বাড়ি যাবে। সে এবং বাড়ি কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি? ভার্ব বা ক্রিয়া যাওয়া। সে বাড়ি যায়, সে বাড়ি গিয়েছিল, আর সে বাড়ি যাবে। এই তিনটা জায়গা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ভার্বের পরিবর্তন করেছি, বাড়ি এবং সে, আমি কিন্তু কখনো পরিবর্তন করিনি। এই কনজুগেশন অফ ভার্ব, আমরা ভোকাবুলারি বলতে কিসের ভোকাবুলারি বুঝি জানেন? এই ভার্বের ভোকাবুলারি। অনেক ভোকাবুলারি আপনারা, আমরা জানি, হেড মানে মাথা, ব্লাড মানে রক্ত, ফিঙ্গার মানে আঙুল, এগুলা জানি না? ওই ভোকাবুলারি অবশ্যই জানি, কিন্তু ভার্বের ভোকাবুলারি একটু শিখে ফেলেন, দেখবেন আপনি দ্রুত ইংরেজিতে কথা বলা শিখে গেছেন। আমি এতটুকু, এই পর্যন্ত যা বললাম, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? এখানে না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, সবাই একটু উত্তর দিবেন আমাকে, এখানে শুধু একটু অ্যান্সার করবেন। আমিও বুঝতে পারবো যে না, সবাই ক্লাসে সরব রয়েছেন। এখানে শারমিন আক্তার, শ্যামল চন্দ্র ভৌমিক, আপনি বুঝতে পারছেন আমি যতটুকু কথা বললাম? তোফাজ্জল উম, মিয়া, আপনি কি বুঝতে পারছেন? একটু উত্তর দিবেন প্লিজ, আনমিউট করেন।
থ্যাংক ইউ। তো দেখেন এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি খুঁটিনাটি আপনাদেরকে বুঝাচ্ছি। এই বিষয়টা আপনারা যদি না বুঝে বলেন স্যার বুঝেছি, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই কনজুগেশন অফ ভার্বের সঙ্গে একটি বিষয় রিলেটেড রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, এই টেন্স যদি ভালো করে না বোঝা যায়, এই টেন্স যদি ভালো করে না বোঝা যায়, তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে গিয়ে পারবো না। দেখেন এখানে কি আছে, জিরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। জিরান্ড কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ওই যে আমরা বলি না V1, V2, V3, তো এখানে কি বলা হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং শেষেরটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন, এটা দেখেন E-A-T, ইট। তারপর কি আছে, A-T-E, এট। তারপর আছে ইটেন, E-A-T-E-N। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ইটেন। এটার অর্থ কি, আমি ভাত খাইয়ে আছি। ইট, এট, ইটেন। তো এই জায়গাগুলো আমরা যখন দেখবো, এগুলো যখন আমরা পড়বো, তখন কিন্তু আমাদের টেন্স কাজে লাগবে। সবকিছুর মূলে রয়েছে কিন্তু টেন্স। একই দুগ্ধ, একই মিল্ক, দুধ থেকে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হয়। তো এই টেন্স থেকে, ভার্ব থেকে একটি ভার্বকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। তো আমাদের এই জিরান্ড পড়ার সময়, পার্টিসিপেলের সময়, ইনফিনিটিভের সময়, ওই জায়গাগুলো কিন্তু আমাদের খুব করে কাজে দিবে। তো এখানে কি আছে দেখেন, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। এবার টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ, টেন্স প্রধানত কয় প্রকার বলেন তো? টেন্স প্রধানত তিন প্রকার। কয় প্রকার? আমরা সবাই জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আচ্ছা এখানে একটা বাক্য আমি বলে দিচ্ছি, হি গোস টু স্কুল। এটাকে নূপুর ভট্টাচার্য আপনি বলেন তো, এই বাক্যের তিনটা ফর্ম কি হবে? হি গোস টু স্কুল, এটা পাস্ট টেন্স কি হবে? থ্যাংক ইউ, কণ্ঠ হয়তো একটু হয়ে গেছে। দেখেন এখানে কি বলতে হবে, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, সেই স্কুলে গিয়েছিল। এখানে সে এবং স্কুল পরিবর্তন করা যাবে না। মিজানুর রহমান সাহেব বলেন তো, সেই স্কুলে গিয়েছিল, এটা পাস্ট টেন্স কি হবে? হি। থ্যাংক ইউ, এটা আপনি ফিউচার বলেন তো, সেই স্কুলে যাবে কি হবে? হ্যাঁ, হি উইল গো টু স্কুল। দেখেন এখানে কি স্কুল পরিবর্তন করেছেন না হি পরিবর্তন করেছেন? কিছুই করেননি। এখানে শুধু আমরা পরিবর্তন করেছি কি, এখানে আমরা পরিবর্তন করেছি শুধুমাত্র ভার্ব। এক জায়গায় লিখেছি গোজ, এক জায়গায় লিখেছি ওয়েন্ট, আর এক জায়গায় লিখেছি উইল গো। ফিউচারে কি লিখেছি? উইল গো। এইটাই কিন্তু মূলত টেন্স, আর কিচ্ছু না। ওই হি আপনার শেখা লাগবে না, স্কুলও শেখা লাগবে না, শুধু ভার্বের পরিবর্তন শেখা লাগবে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দেখেন আমরা একেবারে শুরুর দিকে আছি। আমি কেবল যে শীট আপনাদের দেখালাম না, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এটা 10 থেকে 15 নম্বরের ক্লাসে গিয়ে আপনাদের করাবো। তো এই টেন্স যদি ভালো করে না ধরতে পারি আমরা, টেন্স যদি ভালো করে না ধরতে পারি আমরা, তাহলে ওই জায়গাগুলোতে আমরা বুঝবো না, ওখানে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদেরকে এখানে বুঝতে গেলে কি করতে হবে, আমাদেরকে টেন্স ভালো করে শিখতে হবে। এই যে লাইনটুকু এখানে দেওয়া আছে দেখেন, এই লাইনটু, আচ্ছা এই যে বিষয়টা আমি দেখেন একটু ইন্ডিকেট করে দিলাম, এখানে আমরা একটু পড়ার চেষ্টা করব। এখানে এটা পড়লে আমাদের কি হবে জানেন, হাসনা খাতুন। আপনি এটা একটু পড়েন তো, এই যে লাইনটা, এই যে কয়েকটা আমি ইন্ডিকেট করেছি গ্রিন কালারে হাইলাইট, এখানে একটু পড়েন। আপনি আমাদের নিউ স্টুডেন্ট, হাসনা খাতুন পড়েন। আবার প্রতিটি টেন্সকে চার ভাগে, প্লিজ রিড দিস লাইন্স। অবশ্যই বলেন, সুযোগ অবশ্যই দিব, অনেক সুযোগ পাবেন। হ্যাঁ বলেন বলেন, পড়ে যান। দেখেন এই, থ্যাংক ইউ, এইখানে কি বলা হচ্ছে, এই জায়গাটা আমরা সবাই খুব একটু ভালোভাবে দেখবো। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে এখানে, টেন্স শিখতে গেলে যেটা দরকার, আবার প্রতিটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে, আমরা সবাই ইংরেজিতে কথা বলার জন্য এখানে ভর্তি হয়েছি। তো কিসে? স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের
সবগুলোই সমান প্রয়োজন হয় না, সবগুলোই সমানভাবে প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনের জন্য প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের বেশি ব্যবহার হয়ে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। এছাড়া প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার হয়ে থাকে। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহার হয়ে থাকে। আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। এই যে পারফেক্ট টেন্স আছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি পরিলক্ষিত হয়, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লাগে না, ফিউচার পারফেক্ট টেন্সের বেশি ব্যবহার বেশি লাগে না। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কেমন? ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গেল, আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, পুলিশ পৌঁছাতে না পৌঁছাতে চোরটি পালিয়ে গেল। এই যে কথাগুলো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশি লাগে না, আমাদের লাগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনে পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বেশি ব্যবহৃত হয় না। তো প্রত্যেকটার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়? সময়ের উল্লেখ থাকে একটু। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে আসার আগে আমি কাজটি করিতেছিলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? তাহারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় না। আমি কয়েকটা কথা বলেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। 12টা টেন্সের ভিতরে এই 7টি টেন্স আমাদের খুব বেশি শেখা দরকার। কোন 7টি নাম বলেছি মনে থাকবে তো? প্রেজেন্ট টেন্সের 2টা, প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সেরও 2টা। তাহলে 3টা টেন্সে 3 দুগুণে 6 প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আমাদের বেশি কাজে লাগে না। তো যদিও লাগে না, এগুলো কিন্তু আমরা দেখবো, এগুলো আমরা শিখবো। টেন্সের ভিতরে এগুলোর আপনারা ডিটেলস ক্লাস পাবেন। দেখেন, অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলো বেশি ব্যবহৃত হয়, সেইগুলোই আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। সেইগুলো কি করব? খুব ভালোভাবে শিখবো। আজকে আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের সিম্পল টেন্সটা আমরা শিখবো। এই জায়গাটা একটু ভালো করে সবাই খেয়াল করেন। এখানে আমি কি বলেছি? এখানে বলেছি আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধু সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। এই অধ্যায়টি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। আমরা সারাদিন যে কথা বলি, এর 90 থেকে 95% কথাবার্তা আমাদের শুধু ওই টেন্স গুলা ব্যবহার করেই আমরা করি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। দেখেন, এই যে বলা হচ্ছে সিম্পল পাস্ট, এর অর্থ কি জানেন? পাস্ট ইনডেফিনিট। সিম্পল প্রেজেন্ট, এর অর্থ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। দেখেন, পাস্ট সিম্পল টেন্স, এটা আমরা এখন খুব ভালো করে একটু দেখবো। অর্থাৎ অতীতকালে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। যেমন, তিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। কি থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে? দেখেন, সবসময় আমি বলেছি বাংলা ক্রিয়াপদের দিকে লক্ষ্য রাখতে হবে। বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। যেমন দেখেন, সে একটি ছবি এঁকেছি, ল, শেষে কিন্তু ল আছে। আমি বাড়িতে গিয়েছিলাম, শেষে কি আছে? ক্রিয়াপদের শেষে কি আছে? লাম আছে। আমি বাড়িতে গিয়েছিলাম। এই যে বিষয়গুলা, এগুলো আমাকে খুব ভালো করে দেখতে হবে। বাংলা ক্রিয়াপদের সাথে শেষে লাম, লে, লেন, নি, নাই এগুলো থাকবে। দেখেন, সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। অর্থাৎ অতীতে যে কাজটি শেষ হয়ে গিয়েছিল, এখন তার ফল বিদ্যমান নেই, তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। এর গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু হবে। কি হবে বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার।
এখানে ডিউ কেন হলো বলেন তো, ড্র কেন হলো না? কারণ আমার এই যে ভার্ব কি আছে না, একে ছিল, এই জায়গাটা দেখেন, এখানে ভার্ব কি আছে, একে ছিল। ভার্ব কি আছে, একে ছিল। সে কি করেছিল, একটি ছবি এঁকেছিল। আমি যদি বলি সে একটি ছবি আঁকে, তখন হতো হি ড্রস এ পিকচার। হি ড্রস এ পিকচার, অর্থাৎ সে একটি ছবি আঁকে। আমি এখানে এঁকেছিল না বলে যদি এই ভার্বটা পরিবর্তন করে দেই, সে একটি ছবি আঁকবে। সে একটি ছবি আঁকবে। হি উইল ড্র আ পিকচার। হি উইল ড্র আ পিকচার। সে একটি ছবি আঁকবে। তো এখানে এটা কেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? কারণটা হচ্ছে কি, আমার বাংলা বাক্যে এই ক্রিয়া পরিবর্তন হচ্ছে, ইংরেজিতেও এই ক্রিয়া পরিবর্তন হচ্ছে। আর এই ইংরেজিতে, বাংলায় যেমন আমরা সহজে বলতে পারি সে ছবি আঁকে, সে ছবি এঁকেছিল, সে ছবি আঁকবে। দেখেন, এখানে ক্রিয়া কিন্তু আমি বাংলায় পরিবর্তন পারি, কিন্তু ইংরেজিতে ক্রিয়া কিভাবে পরিবর্তন হয় এটা কিন্তু আমাকে একটু মুখস্থ করতে হবে। কি মুখস্থ করবেন? ড্র শব্দের অর্থ হচ্ছে আঁকা। ড্র শব্দের অর্থ কি আছে দেখেন, ডি আর এ ডাব্লিউ, ড্র। এখান থেকে নিয়ে আসলাম ডিউ, ডি আর ই ডাব্লিউ, ড্র, ডিউ, ড্রন, ডি আর এ ডাব্লিউ এন। এই দেখেন, এই যে ভার্ব ফর্ম না, এই যে ভার্বের পরিবর্তন করলাম, এই পরিবর্তনটা কিন্তু আমাকে একটু দেখতে হবে, একটু বুঝতে হবে। বাংলায় পরিবর্তন করেছি কি, বাংলায় পরিবর্তন করেছি ছবি আঁকে, ছবি এঁকেছিল, ছবি আঁকে, ছবি এঁকেছিল। আরেকটা কি বললাম দেখেন, এই যে ছবি আঁকে প্রেজেন্ট টেন্স, ছবি এঁকেছিল পাস্ট টেন্স, ছবি আঁকবে ফিউচার টেন্স। তাহলে বাংলায় কিন্তু আমরা ভার্ব পরিবর্তন করতে পারি, কিন্তু ইংরেজিতে এই যে ড্র, ডিউ, ড্রন, এগুলো আমাদের মুখস্থ থাকে না। এগুলো তো কমন কয়েকটি শব্দ বললাম, কিন্তু উপরে যে বাক্যটি, উপরে যে কনজুগেশন অফ ভার্বের পেজ শীটটি আপনাদের দেখালাম, এই জায়গাটা আমাদেরকে এই যে শীট গুলো দেখিয়েছি, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম যে যত বেশি মুখস্থ করবে, সে স্পন্টেনিয়াসলি তত দ্রুত কথা বলতে পারবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। ভালো টিচার আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখাই দিতে পারবে, কারণ উনি এই টেকনিক গুলো খুব ভালোভাবে জানেন। আর টেকনিকটা কি? টেকনিক হচ্ছে ওই ভার্বের পরিবর্তন। টেকনিক হচ্ছে ওই ভার্বের পরিবর্তন। ওই ভার্বের পরিবর্তনটা আপনি যত বেশি ধরতে পারবেন, আপনার তত বেশি কিন্তু কাজে দিবে। এই ভার্বের পরিবর্তনটা আপনাকে করতে হবে। প্রশ্ন বলেন, অবশ্যই বলেন। হুম। হুম, যেমন 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 ভাত, বলেন বলেন কি বলছেন, আমি ভাত। সুন্দর, আপনি অনেক সুন্দর। আর আর বলা লাগবে না, আর বলা লাগবে না, আর বলা লাগবে না, শুনেন। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, দেখছেন এইভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্ন না করলে কিন্তু শেখা যায় না। এই যে প্রশ্নটা উনি করেছেন না, সবাই একটু দেখেন, ওনার ওসিলায় সবাই আমরা শিখতে পারছি এখন। এবার প্রশ্ন করতে হবে, এখানে উনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলেছে যে আমি ভাত খেয়েছি। তো যখন আমি ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বলবো, নেগেটিভটা কি হয়ে যায়? আমি ভাত খাইনি। আমি ভাত খাইনি। সবাই একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন, খুব একটা ক্রিটিক্যাল একটা বিষয়, কিন্তু খুব সূক্ষ্ম একটা বিষয়। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে অনেক সময় নি, নাই এইগুলা থাকে। তাহলে আমি ভাত খাইনি, এটা তো পাস্ট টেন্সের একটি চিহ্ন চলে আসলো। আপনার প্রশ্নটা এখানে, কিন্তু এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ বাক্য, আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাইনি। কিন্তু কথা হচ্ছে, ইংরেজি গ্রামারে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের বাংলা কিন্তু একই শোনায়। যেমন আমি স্কুলে যাইনি, এটা কিভাবে করবেন? এটা কি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করবেন, আই হ্যাভ নট গন টু স্কুল এইভাবে করবেন, নাকি আই ডিডন্ট গো টু স্কুল এইভাবে করবেন? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারবেন। যেমন আমি এখানে বলছেন যে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কিন্তু আমি যখন বলবো যে আমি ভাত খাইনি, এখন এটা আপনি কোন টেন্স ভেবে নিবেন? এটাকে আপনি পাস্ট ইনডেফিনিট নিবেন, নাকি ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ? কিন্তু এখানে কথা হচ্ছে, এটা দুই ভাবেই করা যাবে। আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ করেন, আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। কিন্তু যখন এটা পাস্ট টেন্সের ইনডেফিনিট করব, আমি ভাত খাইনি,
তখন কি হবে? আমি ভাত খেয়েছিলাম ইংরেজি কি? আই এট রাইস। কিন্তু যখন নেগেটিভ করব, তখন এট নট তো বলা যাবে না, এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করার সময় ডু নট বা ডাজ নট, আর পাস্ট টেন্সে ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করার সময় ডিড নট। অর্থাৎ আই ডিড নট ইট রাইস, এর বাংলা হবে আমি ভাত খাইনি। এটা পাস্ট টেন্সের নিয়মে করলাম আমি ভাত খাইনি। এটা পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে করলাম আই ডিড নট ইট রাইস। আবার যদি প্রেজেন্ট জি ইনডে স্যার, মানে আমি জি স্যার, অবশ্যই মানে অবশ্যই এখানে এইভাবে করা যায়। দুইটা টেন্স দিয়েই করা যাবে, কিন্তু বাংলা ওইখানে বাক্য অন্য কোনো ভাবে বলা যায় না, ওই একই রকম হয়ে যায় আমি ভাত জি জি। খাইনি। হুম হুম। ধন্যবাদ, খুবই সূক্ষ্ম একটি প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবাই প্রশ্ন করতে হবে, দেখেন এই জায়গাগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। এগুলা যদি গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হবে। তো দেখেন এখানে কি বললাম, লাম, লে, নি, নাই, কখনো কখনো এভাবে বলা যায় লাম লেম ল তাম তেম ত, অর্থাৎ অতীতকালের বাংলা বাক্যের শেষে এগুলা থাকবে। তারপরে কি হবে গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, যেমন সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার, হি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার। অর্থাৎ এখানে মনে রাখবেন, পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের গঠন প্রণালী প্রথম সাবজেক্ট আছে। তো এর আগে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ওই বাক্যটা কোন টেন্সে আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি বলা হয় সে গতকাল 10টি কলম কিনেছিল, সে গতকাল 10টি কলম কিনেছিল, এখানে এই টেন্স নির্বাচন করতে গেলে প্রথমেই আপনাকে নজর দিতে হবে ভার্বের দিকে। তো ওই বাক্যে ভার্ব কোনটি? কিনেছিল। এটা যদি বলি সে 10টি কলম কিনবে, তখন আপনাকে দেখতে হবে এই বাক্যের ভার্ব কোনটি? কিনবে। তাহলে বে বি ব থাকলে কোন টেন্স? ফিউচার টেন্স। যারা ইংলিশে খুবই দুর্বল, যারা ইংলিশে খুবই দুর্বল, এই টেন্সটাকে আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। প্রয়োজনে আপনি 10 দিন ধরে শুধু টেন্স শেখেন, দেখবেন আপনার অন্য কোথাও কোনো ঝামেলা থাকবে না। একটা 10তলা বিল্ডিং এর মাটি খুঁড়ে কিন্তু অনেক নিচে থেকে ভিত গড়ে নিয়ে আসতে হয়, যারা বিল্ডিং করেছেন বা দেখেছেন করা, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো এই বিল্ডিং এর ভিত কেন মজবুত করতে হয়? বিল্ডিং এর ভিত যত মজবুত হবে, আপনার ভিতটা বিল্ডিংটা তত কিন্তু উপরে 10তলা 20তলা করা যাবে। আমাকে টেন্স এবং পার্টস অফ স্পিচ দিয়ে শিখে ইংরেজির ভিতটা মজবুত করতে হবে। এই ভিত যখন মজবুত করতে পারবেন, তখন কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। তো আমরা এতক্ষণে পাস্ট টেন্স নিয়ে কথা বললাম, এবার একটু দেখবো ফিউচার টেন্স। এই দেখেন এখানে এরপরে সরি পাস্টের পরে আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একেবারে সহজ। আমরা প্রেজেন্ট টেন্সের মানুষ, আমরা প্রেজেন্ট টেন্সটা একটু শিখবো। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। প্রেজেন্ট সিম্পল টেন্স কেমন হয়? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিন বা বর্তমানের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, যে কাজগুলো আমরা রেগুলার করি, যেমন আমি নিয়মিত স্কুলে যাই, আমি নিয়মিত ব্যায়াম করি, এগুলা কিন্তু নিয়মিত অভ্যাস। চিরন্তন সত্য, চিরন্তন সত্য কেমন? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সাইন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, যেমন 2 আর 2 4 হয়, 2 এ 2 এ 4 হয়, 2 and 2 make 4। ঐতিহাসিক সত্য কেমন? যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, আকবর বাংলা সাল চালু করেন, এগুলা কিন্তু ঐতিহাসিক সত্য, ইতিহাসের পাতায় যেগুলা রয়েছে। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, এগুলা কিন্তু আমরা কি করব, এই যে অর্থাৎ রেগুলার হ্যাবিট, ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ এবং ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ গুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে এইগুলা থাকে। কোনগুলা থাকে দেখেন, বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই, এ, ও, অন্ত্যেষ্টা এগুলো থাকে। যাই, যাও, যায় এগুলো থাকে। যেমন সে স্কুলে যায়, যায় বললে কি দেখেন এই যে অক্ষরটি অন্ত্যেষ্টিয়। সে বাড়ি আসে, দেখেন এটা এ কার চলে আসে, আসে। তারপর রস্বইকার দিয়ে বলেন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, শেষে কিন্তু রস্বইকার আছে। অর্থাৎ রস্বই, এ, ও অন্ত্যেষ্টিয়, অথবা যাই, খায়, যাও এই ধরনের শব্দগুলো থাকে। এগুলো দেখে আমরা শিখবো যে এগুলা সব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর দেখেন সাবজেক্ট কি হবে, গঠন প্রণালী কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি ওয়ান, তারপর অবজেক্ট। এই জায়গাটা একটু আমরা লক্ষ্য করব। এই গঠন প্রণালীটা আর চিনিবার উপায়, এইটা আমাদেরকে খুব ভালোভাবে একটু শিখতে হবে। গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। আমি স্কুলে যাই, সাবজেক্ট কি? আই। ভার্বের বেস ফর্ম কি? গো।
আর এই টু স্কুল, টু বসানো হলো কেন? স্কুল একটা জায়গা, একটা নাউন, বা এই যে একটা নির্দিষ্ট দিকে বোঝালে টু বসে। প্রেপোজিশনের ক্লাস গতকালকে আপনাদের যথেষ্ট। টু কোথায় বসে, টুয়ার্ডস কোথায় বসে, টু কোথায় বসে, টুয়ার্ডস কোথায় বসে। তো এইখানে আমরা কি বললাম? এইখানে আমরা একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেন্স। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দা আর্থ মুভস রাউন্ড দা সান। এখানে একটা কথা আছে। কথা কি? এখানে কথাটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটায় সেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা লেখা রয়েছে, সেটা হচ্ছে কি, অর্থাৎ সাবজেক্টের পর, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ। সাবজেক্টের পর প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দেখেন প্রথমে আমি নাম্বার পড়িয়েছি, পার্সন পড়িয়েছি, মনে আছে? তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি, আমরা, তুমি, তোমরা বাদে যদি কোনো নাম, করিম, রহিম, মিতা কারো নাম হয়, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। কিন্তু যখন বললাম সেই স্কুলে যায়, তখন কি গো হবে না গোজ হবে? গোজ হবে। কেন হবে? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এখানে যদি থাকতো করিম, তাহলে কি হতো? করিম গোস টু স্কুল। রনি, রনি গোস টু স্কুল। এটাকে আপনি সাবজেক্ট চেঞ্জ করে দেন তো। এখানে যদি উই থাকতো, তাহলে কি হবে? উই গোস টু স্কুল হবে? হবে না। উই হচ্ছে প্লুরাল এবং সেকেন্ড পারসন। এখানে সরি, এই যে পার্সন ভেদে যে পরিবর্তনটা, অর্থাৎ গো এর পরে গোস হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? একমাত্র এই সাবজেক্টের কারণে হচ্ছে। এবং এই ভার্বের পরে এস বা ইএস, 12টা টেন্সের ভিতরে শুধুমাত্র একটা টেন্স বসবে ভার্বের পরে এস বা ইএস, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কোনো টেন্সে কিন্তু বসানোর প্রয়োজন নাই। তো এখানে কি শিখলাম? এখানে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া এগুলো থাকে। আর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সেই স্কুলে যায়, হি সাবজেক্ট, আর ভার্বের বেস ফর্ম হচ্ছে গো থেকে গোজ, আর টু স্কুল অর্থাৎ স্কুলে যায়, এটা হচ্ছে এখানে অবজেক্ট স্কুল। হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। সূর্য পূর্ব দিকে ওঠে, সাবজেক্ট কি? সূর্য। ও তারপর ভার্ব কি? রাইজ, ওঠা। আর এখানে অবজেক্ট কি? এই টোটাল এইটুক, ইন দা ইজ। এটা অবজেক্ট বা এটাকে এক্সটেনশন বলে। এই অবজেক্টের জায়গায় অবজেক্ট বলা যায় না, এখানে বলতে হয় এক্সটেনশন। কেন বলতে হয় জানেন? এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, এবং কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা পরে বুঝাবো। তো এইখানে বলতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন এখানে বড় করে লিখে দিয়েছি এক্সটেনশন, ইএক্সটি। এখানে আমরা ভুলেও কখনো অবজেক্ট বলবো না। আমরা অনেকেই বলে ফেলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নো, অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার আমি 03 গ্রুপে দেখিয়েছিলাম, আবারও আমি দেখাবো। তো আমি এতটুকু যা বললাম, এখানে কি কেউ বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আলোচনা করতেছি, বা আমি আপনাদের কি শেখাচ্ছি, এটাকে আপনারা বুঝতে পারছেন? সবাই একটু বলবেন। তোফাজ্জল মিয়া, বলেন তো। যেখানে না বুঝবেন আমাকে বলবেন, নক করবেন, আমি সব সময় আপনাদের জন্য। হাসনা খাতুন, আপনি বুঝতে পেরেছেন আমি টেন্সের কোন জায়গাটায় কথা বলতেছি, কিভাবে আমরা ভার্ব পরিবর্তন করব? একটু কাইন্ডলি সাড়া দিবেন। হ্যাঁ, তো এর পাশে কি জানি শব্দ হচ্ছে, একটু কথা বলবেন না? একটু মিউট রাখেন প্লিজ, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কাজে দিবে। তো দেখেন এটা হচ্ছে কি শিখালাম, আই গো টু স্কুল, হি গোস টু স্কুল। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপর আমরা দেখেন এখানে ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার ইনডেফিনিট নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা এখন কোন টেন্স শিখবো? আমরা এখন দেখবো হচ্ছে ফিউচার ইনডেফিনিট অথবা সিম্পল ফিউচার। ফিউচার সিম্পল টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এরূপ বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে বা বেন থাকবে। বাংলা কি কি থাকবে? বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে বা বেন থাকবে। যেমন তিনি স্কুলে যাবে, বাবা আজ বাড়ি আসবে, আমি একটু পরে ফুটবল খেলবো, আমি রাত 10টার সময় ভাত খাবো। এই যে বাক্যগুলো বাংলা ভাষার শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ব, বি, বেন, এইগুলা কিন্তু থাকবে। কোথায় থাকবে? ফিউচার সিম্পল টেন্স। যেমন দেখেন, গঠন প্রণালী কি হবে? খুবই সহজ কিন্তু। গঠন প্রণালী কি হবে দেখেন তো। গঠন প্রণালীটা খুবই সহজ। এই ফিউচার টেন্সের গঠন প্রণালী কিভাবে করতে হয়? অর্থাৎ সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে। সাবজেক্টের পরে পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে, এবং ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ ভি ওয়ান ব্যবহৃত হয়।
সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সঙ্গে উইল বসে। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এখন সকল জায়গায় উইলের ব্যবহার চালু হয়েছে। মনে রাখবেন, এখানে সাবজেক্ট যাই আসুক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যাই থাকুক, এখানে কিন্তু উইল বসাতে হবে। আই এর পরে উইল বসাবেন, হি এর পরে উইল বসাবেন, সি এর পরে উইল বসাবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা উইল বসাবো। যেমন আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, এটা আগের কালে ব্যবহৃত হতো। এখন বলবেন আই উইল গো টু। কি বলতে হবে? আই উইল গো টু স্কুল। এটা কোন টেন্সে? ফিউচার সিম্পল টেন্সে। এর গঠন প্রণালী দেখেন, গঠন প্রণালীটাও কিন্তু খুবই সহজ, মনোযোগ দিয়ে দেখবেন। সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তো এখানে শ্যাল আমরা কেটে দিই, যেহেতু আমরা শ্যালের ব্যবহার বর্তমানে। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এখানে কিন্তু আমরা অবজেক্ট বলবো না, কেন বলবো না আমি তার ব্যাখ্যা দিয়েছি। এখানে কি বলতে হবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তাহলে এটা কোন টেন্স গেল? এটা গেল ফিউচার টেন্স। কি থাকবে? কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। ব, বে, বা, পেন, এগুলো থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে। গঠন প্রণালী কি হবে? সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসবে, তবে বর্তমানে সব জায়গায় উইল। এইবার দেখেন, আমরা এতক্ষণ যা শিখলাম, আমরা তার উপরে কিছু বাক্য তৈরি করব। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, যেটাকে পজিটিভ বলা হয়। যেমন দেখেন, এখানে আমরা প্রথমে একটা স্টার্টার নিব। এই বাক্যটা খেয়াল করেন, এই বক্সের ভিতরে কি আছে? স্টার্টার। তারপর কি আছে? এই দ্বিতীয় বক্স থেকে আমরা একটা ভার্বের বেস ফর্ম নিব, যেটাকে সিম্পল ফর্ম বলা হচ্ছে। তারপর কি নেব? এই ভার্বের আরেকটা, এখান থেকে আমরা কি নিব? এখান থেকে ভি টু ফর্ম নিব। তারপর কি নিব দেখেন? ফিউচার সিম্পল টেন্স, এখান থেকে ফিউচার দিয়ে একটা বাক্য তৈরি করব। তারপর এখান থেকে আমরা অবজেক্ট অথবা এক্সটেনশন নিব। এটা কিভাবে হয় আমরা একটু দেখবো। যেমন দেখেন, প্রথমে একটি স্টার্টার নিলাম আই। এই জায়গাটা দেখেন, একটু স্টার্টার নিলাম কি? আই। এখান থেকে একটা ভার্ব নিব, রাইট। এখান থেকে কি নিব? এখান থেকে আমি একটি মাত্র ভার্ব নিলাম, রাইট। দেখেন এই বক্স থেকে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায়, আই রাইট। এই দ্বিতীয় বক্স থেকে আর ভার্ব নিব না, তৃতীয় বক্স থেকে ভার্ব নিব না, চতুর্থ বক্সে গিয়ে আমি একটা অবজেক্ট নিলাম, আ লেটার। তাহলে কি দাঁড়ালো পুরো বাক্যটা? আই রাইট আ লেটার। কি দাঁড়ালো বলেন তো? আই রাইট আ লেটার। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। এইটা আপনি পাস্ট টেন্স করেন, প্রথমে আই নিলাম, এখান থেকে আমি একটা ভার্ব নিব, সেটা হচ্ছে রোট। এটা ভি টু নিলাম, রোট। কি নিলাম বলেন তো? রোট। আই রোট, অবজেক্ট কিন্তু ঠিকই থাকবে, আই রোট এ লেটার। আই রোট এ লেটার। এখান থেকে স্টার্টার বা সাবজেক্ট ঠিক রাখলাম আই। তৃতীয় বক্স থেকে এখান থেকে একটা ভার্ব নেবেন। কি নিব? আই উইল রাইট। কি হবে? আই উইল রাইট। আর এখান থেকে অবজেক্ট নিলাম এ লেটার। তাহলে আই রাইট আ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট আ লেটার। এবার উই দিয়ে একটা করেন। আপনাদের এবার কিন্তু বলতে হবে, আপনারা নিজেরা বলবেন। উই থেকে করেন তো। এখান থেকে উই নিলাম, প্রথমে কি নিলাম? উই থেকে দেখেন, এখানে নিলাম হচ্ছে উই। তো কি নিলাম? উই। এখান থেকে একটা ভার্ব নিতে হবে, সিং। এখান থেকে কি নিলাম? একটা ভার্ব নিলাম, সিং। এখান থেকে আমি আরেকটি অবজেক্ট নিলাম, উই সিং এ সং। অর্থাৎ আমরা একটি গান গাই। আমরা একটি গান গাই। দেখেন এখান থেকে সাবজেক্ট ঠিক থাকলো উই। এখান থেকে আপনি পাস্ট টেন্সের একটি ভার্ব নিবেন, উই স্যাং। কি হবে বলেন তো? উই স্যাং। আর অবজেক্ট ঠিক থাকলো এ সং। উই স্যাং এ সং, আমরা একটি গান গেয়েছিলাম। তারপর কি হবে? উই নিলাম এখানে আবার, এখান থেকে ফিউচার টেন্সের একটি ভার্ব নিতে হবে। কি নিলাম? ফিউচারের একটি ভার্ব নিলাম, উই উইল সিং। তারপর কি? অবজেক্ট ঠিক থাকবে এ সং। উই উইল সিং এ সং। এইখানে আপনি যদি এই ভার অবজেক্ট পরিবর্তন করে দেন, এই জায়গাটা, এই অবজেক্ট যদি পরিবর্তন করে দেই, তাহলে অনেক কিছু করা যায়। কিভাবে করা যায়? যেমন দেখেন, উই উইল ড্রাইভ এ কার। উই উইল ড্রাইভ আ কার, আমরা একটি গাড়ি চালাবো। উই উইল রাইট আ লেটার, আমরা একটি চিঠি লিখবো। উই উইল ওয়াচ টিভি, আমরা টিভি দেখবো। উই উইল গো টু খুলনা, আমরা খুলনায় যাব। অর্থাৎ এখানে আমরা শুধু অবজেক্ট পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু অবজেক্ট পরিবর্তন না করে শুধু সাবজেক্ট পরিবর্তন করেও করা যায়। যেমন উই এর বদলে হি দেন তো, হি উইল সিং এ সং। তারপর কি? দে উইল গো টু স্কুল। অর্থাৎ এখানে সাবজেক্ট পরিবর্তন করে অনেক বাক্য তৈরি করা যায়, অবজেক্ট পরিবর্তন করেও অনেক বাক্য তৈরি করা যায়। এই একটি মাত্র বক্স থেকে প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, পাস্ট টেন্সের একটি বাক্য, ফিউচার টেন্সের একটি বাক্য, এখানে যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো অবজেক্ট আছে, প্রত্যেকটা দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন। এগুলো আপনাদের জন্য হোম টাস্ক থাকবে। কি পারা যাবে? আমি যেভাবে বুঝাইছি, এটা কি বুঝতে পেরেছেন? একটু হলেও কি বুঝেছেন?
এখানে পুরোপুরি আমার মনে হয় বুঝতে পারেননি, একেবারে আমি ভেঙে ভেঙে খুব স্লো স্লো বুঝিয়েছি। আবারও একটু বলি, দেখেন এখানে আমি এইটা দেখেন আমি একটু কালার করছি প্রত্যেকটা। এখানে আমি কি দেখলাম, এখানে দে নিলাম দে, এই দের পরে আমি এখানে প্রেজেন্ট টেন্সে ভার্ব নিলাম ড্রাইভ। দেখেন দের পরে একটি ভার্ব নিলাম ড্রাইভ, দে ড্রাইভ তারা চালায় কি। এখান থেকে শেষে দেখেন, শেষে আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম, দে ড্রাইভ আ কার। কি নিলাম এখানে, দে ড্রাইভ আ কার, তারা একটি গাড়ি চালায়। আচ্ছা এখানে ভার্ব আপনি বাদ দেন, এই প্রথম বক্স থেকে ড্রাইভ বাদ দেন, এখান থেকে ড্রপ নিতে হবে। তাহলে কি হলো, দে ড্রোভ আখার, তারা একটা গাড়ি চালিয়েছিল। কি হলো, চালিয়েছিল, তারা একটি গাড়ি চালিয়েছিল। দেখেন এইখানে আপনি এই ড্রাইভ এবং ড্রপ বাদ দিয়ে ফিউচারের একটি ভার্ব নেন, দে উইল ড্রাইভ আ কার, দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। এই বক্সের ভিতরে থেকে আপনাকে বাক্য তৈরি করতে হবে। এইগুলাকেই বলে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। এই জায়গাটা যদি বুঝতে পারেন, এখানে এই যে যে ক্লাসটা আমি আপনাদেরকে নিতে চাচ্ছি, এই যে এই ক্লাসটা অনেক সহজ হবে। জিরান্ট কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, পার্টিসিপল কাকে বলে। আমরা বলেছিলাম না, তরকারি রান্না করতে গেলে অনেক রকমের উপকরণ লাগে। একটা জিনিস, একটা সাইকেল, একটা মোবাইলে কতগুলা পার্টস থাকে দেখবেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু একটা জিনিস, একটা বিষয় দ্বারা তৈরি হয় না, অনেকগুলো বিষয়। আমি ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিয়েছি, ল্যাপটপে কয়েক হাজার পার্টস আছে। ইংরেজি শিখতে গেলে আমাদের অনেক রকমের আইটেম, অনেক রকমের পার্টস শেখা লাগবে। তো প্রথমে আমাদেরকে শিখতে হবে খুব ভালো করে টেন্স এবং পার্টস অফ স্পিচ। তারপরে দেখেন এই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দেখছেন, এটা আমি সামনে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং এর একটি ক্লাস, এটা কি লেখা আছে, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 6। যখন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো করাবো, তখন কিন্তু আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন। এই জায়গাটা খুব ভালো করে আপনাদেরকে ধরতে হবে যে জিরান কাকে বলে, ইনফিনিটিভ কাকে বলে, পার্টিসিপল কাকে বলে। তো এইগুলো আমাদেরকে বুঝতে গেলে তার আগে আমাদের এই জায়গাটা বুঝতে হবে, এই যে টেন্স এর জায়গাটা। তো দেখেন এখানে আমরা সব কিন্তু অ্যাফার্মেটিভ করেছি। এই বক্সের ভিতরে সব বাক্যগুলো কি করেছি বলেন তো, অ্যাফার্মেটিভ। এবার দেখেন এখানে বলা হচ্ছে যে নেগেটিভ, এই যে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ আমরা স্টেপ 2, দেখেন এখানে বড় করে লেখা আছে, স্টেপ 2 তে আমরা শিখবো নেগেটিভ কিভাবে করা যায়, কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। স্টেপ 2, নেগেটিভ সেন্টেন্স। প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে বেস ফর্ম অফ মেইন ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন। এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে একটু বুঝতে হবে। কি বুঝতে হবে, এখন আমরা নেগেটিভ তৈরি করা শিখবো। প্রথমে একটি সাবজেক্ট নিব, সাবজেক্ট নিলাম কি, উই নিলাম। এই জায়গা থেকে আমরা একটা সাবজেক্ট নিলাম উই, দেখেন কিভাবে নেগেটিভ হয়ে যায়। তারপরে কি, এখান থেকে একটা অক্সিলারি ভার্ব নিব, দ্বিতীয় বক্স থেকে একটি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব নিলাম উই এর পরে ডু নট। ডু নট কে, এটার শর্ট ফর্ম কে বলে ডোন্ট। কি বলে, ডোন্ট। তারপর দেখেন আমরা একটা বেস ফর্ম বা মেইন ভার্ব নিব, এখান থেকে আমরা একটা মেইন ভার্ব নিব। মেইন ভার্ব কি নেওয়া যায়, মেইন ভার্ব নিলাম পেলে। তাহলে কি হলো, উই ডু নট পেলে। দেখেন এই পর্যন্ত কি বুঝেছেন, উই ডু নট পেলে। এরপর আরেকটা অবজেক্ট নিব, ফুটবল। কি নিলাম, ফুটবল। বাক্যটা কি হলো, উই ডু নট পেলে ফুটবল, আমরা ফুটবল খেলি না। এখানে সাবজেক্ট যদি আমি হি করে দেই তাহলে হবে হি ডু নট প্লে ফুটবল, কিন্তু হি ডু নট বসানো যায় না, হি ডাজ নট হবে, হি ডাজ নট প্লেস। এখানে আপনারা অনেকে বলতে পারেন স্যার এই বাক্যটা তো প্রেজেন্ট ইনডেফিনিট নেগেটিভ, তাহলে প্লেস কেন। কিন্তু এখানে আপনি ডাজ নট ব্যবহার করছেন, দুইটা থার্ড পারসন একসঙ্গে বসানো যায় না। এই ডাজ নট তো, এই হি থার্ড পারসন, এই জন্য ডাজ নট বসেছে। আবার এখানে প্লেস দেওয়া যাবে না, এখানে প্লেসের এই এস ডাজ এ চলে এসেছে, DOES, এইখানে চলে এসেছে। অর্থাৎ দুইটা থার্ড পারসন একসঙ্গে হবে না, এজন্য হি ডাজ নট প্লেস হবে না, হি ডাজ নট প্লে ফুটবল। আরো একটি দেখেন, এখানে সি দিয়ে করি, সি, সি দিয়ে পাস্ট টেন্স করেন। আমরা তিনটা টেন্স কিন্তু শিখে এসেছি, সি ডিড নট, এখান থেকে সি নিবেন, সি ডিড নট ড্রিউ, ড্রিউ আ পিকচার। এখানে আমি একটা ভুল লিখেছি ইচ্ছে করে, কি ভুল লিখেছি বলতে পারেন, সি ডিড নট ড্রিউ আ পিকচার, কি হবে, হ্যাঁ এখানে ড্র হবে। ধন্যবাদ, একজন ডি আর নেটে ড্র হবে। দে ডিড নট বা শি ডিড নট ড্র আ পিকচার। ঠিক আছে, এই যে ড্র, DRAW। তারপর দেখেন যখন মনে রাখবেন কোনো বাক্যে ডিড অথবা ডিড নট ব্যবহার করবেন, আবার শুনেন, কোনো বাক্যে যখন ডিড অথবা ডিড নট ব্যবহার করবেন, তখন কিন্তু তারপরে ভি অন ফর্ম বসাতে হবে। ওই ডিড নামক যে অক্সিলারি ভার্বটা, ওর পরে যে মেইন ভার্ব বসাবেন, ওই ভার্বটা সবসময় সর্বদা আপনাকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। যেমন আই ডিড নট ওয়েন্ট টু স্কুল, এটা হয় না। অনেকেই বলে যে আই ডিড নট ওয়েন্ট টু স্কুল, এটা ভুল। আই ডিড নট গো টু, আই ডিড নট গো টু স্কুল, কমন মিস্টেক ইন ইংলিশ, এর উপরে আপনাদের
শেষের দিকে একেবারে এই 3 মাস পরে গিয়ে একটা ক্লাস নিব কমন মিস্টেকস ইন ইংলিশ। আমরা ইংরেজিতে কি কি ভুল করে থাকি। এমন কিছু ভুল আছে, যেমন আমরা অনেকে বলি না, যে আমরা অনেক সময় বলি যে তুমি কি এই কাজটি করেছো, আমরা ইংলিশে বলি নো নেভার, যে না আমি এই কাজটি কখনো করিনি, নো নেভার। এটা চরম একটা ভুল কথা। নো এবং নেভার দুইটা নট হয়ে গেল, এখানে বলতে হবে নেভার। কি বলতে হবে? নেভার। অথবা বলতে হবে নো। আমার কথাটা কি বুঝতে পারছেন? দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ একই সাথে বোঝানো যায় না। যেমন আমরা অনেক সময় গ্রামের বাড়ি গিয়েছেন অনেকদিন পরে চাকরি থেকে, আপনাকে একজন বললো যে কখন এসেছো, আর কখন আসছেন, আপনি যদি বলেন যে এই তো এই মাত্র এলাম, এই মাত্র, এটা কিন্তু ভুল কথা। বলতে হবে মাত্র এলাম। মাত্র এলাম, এই এবং মাত্র দুইটা পজিটিভ একসঙ্গে হয় না। শুধুমাত্র, আমরা অনেক সময় বলি না যে শুধুমাত্র তোমার পিতামাতাকে এই মিটিং এ নিয়ে আসবে, শুধুমাত্র এটা হবে না, শুধু শুধু তোমার পিতামাতাকে নিয়ে আসতে হবে, শুধু তোমার পিতামাতাকে নিয়ে আসবে, এইভাবে বলতে হবে। তো কমন মিস্টেকস ইন ইংলিশে এগুলো আমরা দেখবো। তো এখানে নেগেটিভ কিভাবে করব, আগের বক্সের মতো একই ভাবে এখানে করব। যেমন এই যে রানা দিয়ে যদি করেন, রানা দিয়ে ফিউচার টেন্সে কি বলতে হবে? উইল নট কি বলতে হবে? ওন্ট। দেখেন এইখান থেকে আমি একটা সাবজেক্ট নিলাম রানা, এখান থেকে সাবজেক্ট নিলাম কি? রানা, তারপর কি বলতে হবে? রানা ওন্ট। অর্থাৎ এখানে একটা ভবিষ্যতে নেগেটিভ, রানা ওন্ট গো দেয়ার, অর্থ কি? রানা সেখানে যাবে না। রানা ওন্ট ওন্ট গো দেয়ার, রানা ওন্ট গো দেয়ার, উইল নট কে আমরা ওন্ট বলবো। তারপর দেখেন দে দিয়ে করেন, দে ডিড নট ওয়াচ টিভি, তারা টিভি দেখেনি। এগুলা কিন্তু হোম টাস্ক হবে, এগুলো খাতায় লিখবেন, এগুলো করবেন। আমি শুধু পড়িয়ে গেলে কাজ হবে না, আপনাদেরকেও পড়তে হবে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও যখন সময় পাবেন এগুলো ক্লাস রেকর্ড দেখবেন, পিডিএফ দেখবেন, এগুলো করবেন। এগুলো করলে প্রচুর পরিমাণে আপনারা আগাতে পারবেন। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, খেলিনি, ফুটবল খেলি না, আর আমি ফুটবল খেলিনি। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। আই ওয়ন্ট প্লে ফুটবল, সে একটি ছবি আঁকে না। হি ডাজেন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকেনি। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকবে না। হি ওয়ন্ট ড্র আ পিকচার, হি ওয়ন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকবে না। তো এখানে এগুলো আমাদেরকে কিভাবে করলাম? এই বক্সের ভিতরে থেকে করলাম। এবার দেখেন এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। কি করব? তাহলে আমরা কি কি শিখলাম? আমরা প্রথম বক্সে দেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্বিতীয় বক্সে দেখেছি নেগেটিভ, এখন দেখবো আমরা কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। দেখেন এই তিনটা জিনিসই কিন্তু দাঁড়িয়ে আছে টেন্সের উপরে। টেন্স না জানলে কিন্তু এগুলো করা যাবে না। তো প্রথমে আমাদেরকে টেন্স দেখতে হবে। প্রথমে এখানে আমাদেরকে কি দেখতে হবে? প্রথমে কিন্তু এখানে আমাদেরকে টেন্স দেখতে হবে। এই টেন্সটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। এই টেন্স আমরা যদি ভালো করে শিখি তাহলে কিন্তু আমাদের এটা সহজ হয়ে যাবে। জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন এখানে আছে, প্রথমে আছে অক্সিলারি ভার্ব। প্রথমে কি নিব? অক্সিলারি ভার্ব। প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিলাম, ডু বা ডাজ। আপনি যে কোনো একটা নিতে পারেন এখানে। দেখেন আপনি ডুও নিতে পারেন, ডাজও নিতে পারেন। তো আমি এখানে ডু নিলাম, এখান থেকে কি নিলাম? ডু। তারপর একটি সাবজেক্ট নিব, সাবজেক্ট নিলাম কি? ডু এর পরে সাবজেক্ট নিলাম আই। দেখেন ডু এর পরে সাবজেক্ট নিব কি? আই। তো ডু এর পরে আমি সাবজেক্ট নিলাম হচ্ছে আই। দেখেন ডু এর পরে একটি সাবজেক্ট নিলাম আই, এরপরে কি নিব? এরপরে একটি বেস ফর্ম অফ মেইন ভার্ব, মেইন ভার্ব নিলাম রাইট। কি হবে বলেন তো? রাইট। তো এখানে একটি মেইন ভার্ব নিলাম রাইট, ডু আই রাইট। এরপর কি এখান থেকে অবজেক্ট বা এক্সটেনশন নিব? আ লেটার। কি নিব? আ লেটার। অর্থাৎ ডু আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার, আমি কি একটা চিঠি লিখি? এটা কি ইন্টারোগেটিভ হয়ে গেল? এটা কি হলো? ইন্টারোগেটিভ। আচ্ছা ডিড কি একটা করেন তো, কেউ করতে পারবেন? ডিড কি একটা বলি, যেমন এক্সপেরিমেন্ট নিলাম ডিড, এখান থেকে একটি অবজেক্ট নিলাম ইউ। কি নিলাম বলেন তো? ইউ। ডিড ইউ, এখান থেকে ভার্বের বেস ফর্ম নিলাম ওয়াজ। ডিড ইউ ওয়াচ। তারপর এখান থেকে অবজেক্ট নিলাম টিভি। ডিড ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ টিভি। তারপর দেখেন এখানে আবার আমি পরিবর্তন করে দিই, ডিড হি নো হিম, ডিড হি নো হিম। এখানে উইল দিয়ে করেন তো, উইল সি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে? উইল সি প্লে ফুটবল। তো দেখেন প্রথমে কি নিতে হবে? একটি অক্সিলারি ভার্ব, তারপর একটি সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। তারপর কি নিব? এক্সটেনশন। এই জায়গাটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে খেয়াল করতে পারেন, আপনার পরের বাক্যগুলো সহজ হয়ে যাবে। যেমন দেখেন ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, এখানে একটি জিজ্ঞাসাবাচক চিহ্ন বলবে। ডাজ হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লেখে? আচ্ছা তারপর কি? সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার। এই দেখেন যখন আপনি ডিড ব্যবহার করবেন, ডিড এর পরে পরে যে ভার্বটি বসেছে,
এটা কিন্তু রোট বা রিটেন বা অন্য কোনো কিছু হয়নি। এটা কিন্তু ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিড হি রাইট এ লেটার? ডিড হি রাইট এ লেটার অর্থাৎ এর অর্থ কি দাঁড়ালো বলেন তো? সে কি একটি চিঠি লিখেছিল? সে কি একটি চিঠি লিখেছিল? তো এইভাবে যদি আপনি সে কি একটি চিঠি লিখবে, উইল হি রাইট এ লেটার, উইল হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লিখবে, অর্থাৎ এইগুলো সব ইন্টারোগেটিভ হয়ে গেল। আমরা তিনটা স্টেপ পার করেছি, তিনটা। এখন আমরা শিখবো স্টেপ ফোর এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্ন না বোধক করা যায়। এখন আমরা শিখেছি একটু আগে সে কি একটি চিঠি লিখবে, সে কি চিঠি লিখেছিল। এখন এই প্রশ্নকে আমরা প্রশ্ন না বোধক করব। কেমন দেখেন, এই যে আমি কি গান করি না, আমি কি গান করিনি, আমি কি গান করব না, অর্থাৎ প্রশ্ন না বোধক করে দিব। এর জন্য কি করতে হবে, প্রথমে একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রথমে কি নিতে হবে, একটি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব নিলাম কি, ডাজেন্ট অথবা ডোন্ট। তো এখান থেকে আমি বেছে নিলাম ডোন্ট। কি নিলাম বলেন তো, ডোন্ট। অক্সিলারি ভার্ব নিলাম ডোন্ট। এরপর আমি একটা সাবজেক্ট নিলাম, দেখেন আই। সাবজেক্ট কি নিব, আই। এখান থেকে আমাকে একটি সাবজেক্ট নিতে হবে, আমি নিলাম আই। এরপর একটি ভার্বের বেস ফর্ম নিতে হবে, রাইট। কি নিতে হবে বলেন তো, রাইট। আই রাইট। তাহলে কি দাঁড়ালো, ডোন্ট আই রাইট। এখান থেকে একটি অবজেক্ট নিতে হবে, অবজেক্ট নিলাম আ লেটার। ডোন্ট আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখি না। দেখেন, আমি যদি বলতাম ডু আই রাইট আ লেটার, প্রথম এর উপরের বক্সে আমরা শিখে এসেছি ডু আই রাইট আ লেটার, অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আর এখানে কি হবে, ডু নট, ডাজ নট অথবা ওন্ট। প্রেজেন্ট টেন্সে দুই জায়গায় ডু নট, ডাজ নট। পাস্ট টেন্সে শুধু একটি মাত্র ডিড নট। আর ফিউচার টেন্সে উইল নট। ফিউচার টেন্সে উইল নট কে আমরা ওন্ট বলবো। তাহলে কি হলো, ডোন্ট আই রাইট আ লেটার, ডিড দিয়ে একটি করেন, ডিড হি নো হিম, ডিড শি প্লে ফুটবল, সরি ডিডন্ট দিয়ে করেন, ডিডন্ট শি প্লে ফুটবল, সে ফুটবল খেলেনি। ডিডন্ট দে ড্রাইভ আ কার, তারা কি একটি গাড়ি চালায়নি। আর এই ওন্ট দিয়ে করেন তো, ওন্ট রানা গো টু কলেজ, রানা কি স্কুলে যাবে না। ওন্ট দে ড্রাইভ আ কার, তারা কি একটি গাড়ি চালাবে না। তো এই চারটা যে বিষয় আমি এখানে দেখালাম, এই চারটা বিষয় দেখার পরে এখানে আমরা আরো একটি বিষয় দেখবো, সেটা হচ্ছে তাহলে আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে পারি তা এখন দেখে নেওয়া যায়। আমরা একটা মাত্র সিম্পল টেন্স ব্যবহার করে কতগুলো বাক্য, যেমন দেখেন প্রেজেন্ট টেন্সের এই বাক্যগুলো দেখেন। একটা সিম্পল টেন্সের শুধু ভার্ব পরিবর্তন করে কি কি করতে পারি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর এটা নেগেটিভ কি হবে, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আবার শুনেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর এইখানে আই এর পরে একটি অক্সিলারি ভার্ব, নেগেটিভ যুক্ত অক্সিলারি ভার্ব, ডু নট। যদি একটা হি হতো তাহলে ডাজ নট হতো। তো আই যেহেতু ফার্স্ট পারসন, এখানে আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আর এর পাস্ট টেন্সে কি হবে, তার মানে ইন্টারোগেটিভ কি হবে, ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। আর পাস্ট সিম্পল টেন্স কি হবে, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। এর নেগেটিভ কি হবে, আই ডিড নট প্লে ফুটবল। এই জায়গাটা আবারও বলছি, মনে রাখবেন, এই ডিড এর পরে বা ডিড নট এর পরে সবসময় প্লে, এখানে ভার্বের বেস ফর্ম বসাবেন, বি ওয়ান ফর্ম। ডিডিন্ট, আই ডিডিন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। আর ডিডিন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি। তাহলে একটা বাক্যকে কিভাবে আমরা চার ভাবে বলতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। এইবার এতগুলো শেখার পরে আমরা আরো একটা জিনিস শিখবো, স্টেপ ফাইভ। এই ফাইভে আমরা কি দেখবো দেখেন, এখানে আমরা বিষয়টা দেখবো, এই যে স্টেপ থ্রি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, স্টেপ যে থ্রি, এই যে থ্রিটা দেখেন, থ্রি কোথায় গেল, এই যে স্টেপ থ্রি, এই দেখেন ইন্টারোগেটিভ বাক্য করেছি না আমরা। এই যে ডু আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার, আমি কি একটি চিঠি লিখি। তো এই বলছে স্টেপ থ্রি এর আগে, এই জায়গাটা দেখেন, স্টেপ থ্রি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াই, হোয়েন, ফায়ার, হট, হাউ যোগ করলে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ইন্টারোগেটিভ করা যায়। যেমন এতটুকু যদি আমি বলি, ডিড ইউ সিং আ সং, তুমি কি একটি গান করেছিলে। ডিড ইউ সিং এ সং, তুমি কি একটি গান গেয়েছিলে। এইটার আগে আমি একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিয়েছি, দেখেন ভালো করে খেয়াল করেন। ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিয়েছি হোয়েন। হোয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান করেছিলে। ডিড ইউ সিং আ সং, তুমি কি একটি গান করেছিলে।
এটা একটা ইন্টারোগেটিভ। থ্রিতে আমি শিখিয়েছি এই স্টেপ থ্রি এর আগে যখন আমি ডাব্লিউ যুক্ত ইন্টারোগেটিভ দিয়ে দিব, তখন এটা ডাব্লিউ যুক্ত ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল। হোয়েন ডিড ইউ সিং আ সং, হায়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান করবে, হায়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান করবে। তো এর এখানে আরেকটা কি আছে দেখেন, এই যে অ্যানাদার ইম্পর্টেন্ট নোট, স্টেপ ফোর এর আগেও, ওই স্টেপ থ্রি এর আগে যেমন ডাব্লিউ ওয়ার্ড বসিয়েছি, স্টেপ ফোর এর আগেও যদি আমরা ডাব্লিউ ওয়ার্ড বসিয়ে দেই, তাহলে সেটা কিভাবে হয় এটা কি দেখেন। আমরা স্টেপ ফোর এর আগে ডাব্লিউ ওয়ার্ড বসাই, আমি কেন গান করিনি, হোয়াই ডোন্ট আই সিং আ সং। এটা দেখেন, এটা আমরা নেগেটিভ করেছিলাম, ডোন্ট আই সিং আ সং, আমি কি একটা গান করি না, ডিডন্ট ইউ সিং আ সং, তুমি কি গান করনি। এটা যখন আমি এর আগে একটা হোয়াই যোগ করে দিয়েছি, এখানে এখানে একটা ডাবল এইচ ওয়ার্ড এনে দিয়েছি, হোয়াই কি এনে দিয়েছি, হোয়াই, আমি কেন গান করি না, হোয়াই ডোন্ট আই সিং আ সং, তুমি কখন গান করনি, হোয়েন ডিডন্ট ইউ সিং আ সং, তুমি কেন সেখানে যাবে না, হোয়াই ডিডন্ট ইউ গো দেয়ার, সরি হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার। দেখেন এইখানে আমরা একটা বাক্যকে কত রকম ভাবে রূপান্তর করলাম, বিভিন্ন ভাবে ঘুরাই ফিরাই একটা বাক্যকে আমরা বলতে পারি। এই যে যেভাবে চেঞ্জ করলাম, ভার্বের চেঞ্জ করে করে, এই যে জায়গাটাকে আপনারা বুঝতে পারছেন সবাই, যে বক্সে যেটা বুঝালাম, তারপর আবার যেটা বুঝালাম যে স্টেপ থ্রি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি, আবার স্টেপ ফোর এর আগে ডাব্লিউএইচ যুক্ত করে কিভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ যুক্ত করতে পারি। এটা কি বুঝতে পারছেন একটু হলেও? এই জায়গাগুলো দেখেন, গ্রামারের বিষয় তো একবারে কিন্তু মাথায় ঢুকতে চায় না। এই বিষয়গুলো ক্লাস রেকর্ডটা দেখবেন, পিডিএফ দেখবেন, পিডিএফ দেখলে আমি যেখানে যেখানে কালার করেছি এগুলো আপনাদের মনে পড়বে যে স্যার এখানে এই কথাগুলো বলেছিল। এবং এটা সঙ্গে সঙ্গে দেখতে হয়, হয় আজকে দেখবেন অথবা কালকে সকালে দেখবেন, শনিবার শুক্র শনি ছুটি থাকে তো। এটা একটু চেষ্টা করবেন, জায়গার জিনিস জায়গায়, মানে কালকের কাজ আজকে করুন, আজকের কাজ এক্ষুনি করুন, একটি প্রবাদ বাক্য। তো এইটা ক্লাস শেষে আবার একটু দেখবেন। এইভাবে যদি আগাতে পারেন এই ল্যাঙ্গুয়েজটা গোছানো পদ্ধতির সাজানো পদ্ধতিতে, দেখবেন আপনারা দ্রুত কথা বলতে পারবেন, দ্রুত ফ্রি হ্যান্ডের জায়গাটা কভার করতে পারবেন। কিভাবে আমরা ভার্বের ব্যবহার করে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ করব, প্রথমে তিনটা বিষয় শিখিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আবার ওই বাক্যগুলো দিয়ে কিভাবে চারটা বক্সের মাধ্যমে, আবার শেষে দুইটা, মোট ছয়টা বক্স আপনাদের শিখালাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তারপরে আবার ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ড, আবার ডব্লিউএইচ নেগেটিভ যুক্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন প্লিজ। ওটা হয় না কিন্তু, ওটা আবার পরে দেখাবো, এর ভিতর আবার ওইগুলা দেখাতে গেলে অনেকগুলা যাবে, ওটা আবার আলাদা কমপ্লিমেন্টের ক্লাস যখন থাকবে ওর উপরে সবকিছু বুঝাবো। এই যে আজকে যা বোঝালাম, এখানে কারো কোনো সমস্যা আছে বুঝতে? হয়তো একটু একটু সমস্যা থাকতে পারে, যখন বুঝাই তখন মাথার ভিতরে খুব ভালোভাবে চলে যায়, কিন্তু যখন স্যার আবার এটা ক্লাসটা অফ করে দিব তখন মনে হয় যেন স্যার ওইটা আবার কি ভুলে গেলাম। তো ওইগুলো একটু বলবেন, আবার বুঝাবো। আর এই ক্লাসগুলো একটু দেখবেন। এখানে আমি সহজে একটা জিনিস আমি শুরু করেছিলাম, দেখেন এখানে টেন্সের ক্লাস শেষ হওয়ার পর পর আমাদের প্রথম বক্স এখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার সিম্পল টেন্স করেছি, এরপরে আমরা বক্সে চলে গেছি অ্যাফার্মেটিভ। স্টার্টার নিয়েছি, প্রেজেন্ট টেন্সের একটা ভার্ব নিয়েছি, পাস্ট টেন্সের একটা ভার্ব হতে পারে, ফিউচার টেন্সের তিনটা ভার্বের যে কোনো একটা নিবেন, আর একটি অবজেক্ট বসাবেন। যেমন আই রাইট আ লেটার, এখানে পাস্ট টেন্স দিলে কি হবে, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এই যে রাইট থেকে রোট, এর জন্য আমাকে ওই ভার্বের ভোকাবুলারি ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। এই ভার্ব ফর্ম গুলো যদি মুখস্থ করতে পারেন, তাহলে এই জায়গাগুলো আপনার ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। আমি একটি চিঠি লিখেছিলাম, আমি একটি চিঠি লিখবো, এখান থেকে আমরা বিভিন্ন ভার্ব যদি ব্যবহার করি, বিভিন্ন ভার্ব কনজুগেশন অফ ভার্বের জায়গায় যদি চলে যাই, এই যে শাইন মানে কিরণ দেওয়া, দেখেন এই যে শাইন, SHINE, যদি বলা হয় সূর্য কিরণ দেয়, তখন আপনাকে শাইন ব্যবহার করতে হবে। তখন যদি বলি সূর্য কিরণ দিয়েছিল, তখন আপনি আর পারবেন না। কেন পারবেন না? কারণ শাইনের কিরণ দেওয়া এর অর্থ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এর V2 হচ্ছে শোন, SHONE। এই শোন শব্দটা আপনি জানেন না বিধায় আপনি ওই বাক্যটা তৈরি করতে পারছেন না, যে সূর্য গতকাল খুব দারুণ ভাবে কিরণ দিয়েছিল, সূর্য আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোভাবে কিরণ দিয়েছে। এই যে দিয়েছে এর ইংরেজিটা কি হবে, এইটা আমরা জানি না বিধায় এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এই ভার্ব ফর্মের যদি আপনি ভালোভাবে মুখস্থ করেন, স্টেল স্টোল স্টোলেন, সিক সাক সাক, তারপর দেখেন সুইং সাং সাং, তারপর কি টিয়ার টোর টর্ন, ওয়াক ওক ওকেন, তারপর কি বেন্ড বাউন্ড বাউন্ড, তারপর আছে কি দেখেন বার্ন বার্নড বার্নড। এইগুলো আমাদেরকে এই ভার্বের
ভার্ব ফর্ম গুলো কিভাবে চেঞ্জ হয়, এইগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। এগুলো আপনি যত বেশি মুখস্থ করবেন, আপনার মেন হচ্ছে কি আপনাকে ভার পরিবর্তন শিখতে হবে। আমি ক্লাসটা শুরু করেছি সেই 1 ঘন্টা 10 মিনিট আগে, তাহলে সেই সময়টা অতীত হয়ে গিয়েছে না? আমি এখনো ক্লাসটা কন্টিনিউ করছি, এটা প্রেজেন্ট টেন্সে আছে না? আর ক্লাসটা আমি এখন একটু পরে শেষ করব, এটা ফিউচার টেন্সে। এই যে করব, বে বি ব থাকলে ফিউচার টেন্স, আর লাম লেম নি নাই এগুলো থাকলে পাস্ট টেন্স, আর রস্বই এ ও অন্ত্যেষ্টা এগুলো থাকলে, এই জায়গাগুলো আমাদের খুব ক্লিয়ার ভাবে খুব সুন্দর ভাবে একটু দেখতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে যেখানে আপনার সমস্যা ছিল। বাংলা বাক্য আমরা সাজাতে পারি না। আমি ভাত খাই, আমি ভাত খাই, বাংলায় যা লেখা আছে ওইটা যদি ইংরেজি করি তাহলে কি হবে? আমি ভাত খাই, আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, আর খাওয়া ইংরেজি ইট। তাহলে কিভাবে বলতে হয়? আই রাইস ইট, আই রাইস ইট। কিন্তু এটা তো হলো না। বাঙালিরা বলি সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। বাংলায় সবসময় ক্রিয়া বা ভার্ব শেষে বসে। আর ইংরেজিতে কি হয়? ইংরেজিতে ভার্বটা মাঝখানে চলে আসে। আমি খাই ভাত, আই ইট রাইস। আমি স্কুলে যাই, এটা সাজাতে হবে মনে মনে এইভাবে, আমি যাই স্কুলে। আমি সিনেমা দেখি, ওটা বলা যাবে না, মনে মনে সাজাতে হবে আমি দেখি সিনেমা, আই ওয়াচ সিনেমা, আই ওয়াচ মুভি। অর্থাৎ বাংলার সঙ্গে ইংলিশের ওই যে জায়গাটুক পার্থক্য, এইটা বুঝতে হবে। এটা যখন বুঝতে পারবেন, তখন আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই, আর একদিনে যদি বেশি প্রেসার দেই আপনাদের বুঝতে অনেক সমস্যা হবে। তো এই যা কিছু শিখালাম এগুলো একটু দেখবেন, এটা আবার একটু হোমওয়ার্ক করবেন, এটা একটু রিপিট করবেন। পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে কথা হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর এইগুলো বলেন।